রাজনীতিতে পরিমিতিবোধের জন্য অনন্য ছিলেন বেগম খালেদা জিয়া। অন্যায়ের সাথে আপোষ না করে হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। নাগরিক শোক সভায় বিশিষ্টজনেরা। জামায়াতের 11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। জাতীয় নির্বাচনে 268 আসনে এককভাবে অংশ নেয়ার ঘোষণা। আপিল নিষ্পত্তির সপ্তম দিনে প্রার্থিতা ফিরে পেলেন 18 জন। হ্যাঁ ভোটে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে জনগণ, আশা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। রাজধানী উত্তরায় 7তলা বাড়িতে আগুন, 2 পরিবারের 6 জন নিহত, আহত কয়েকজন বিভিন্ন হাসপাতালে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ায় ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় নির্বাচনে 268 আসনে এককভাবে লড়ার ঘোষণাও দিয়েছে দলটি। জোটে ভাঙনের পেছনে জামায়াতে ইসলামের কর্মকাণ্ডকে দায়ী করলেও দলের মুখপাত্র জানান, এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোটে যাচ্ছে না দলটি। বৃহস্পতিবার অনেকটা নাটকীয়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আসন ফাঁকা রেখে 253 আসনে সমঝোতার ঘোষণা দেয় 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট। যদিও এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির জানিয়েছিলেন, জোট ভাঙনের আভাস নেই। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তবে শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন জানায়, 11 দলের জোটে থাকছে না তারা, নির্বাচনে অংশ নিচ্ছেন এককভাবে। এ সময় 268টি আসনের নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়। আমরা বৈরিতার শিকার হয়েছি। জোট ভাঙনের পেছনে জামায়াত ইসলামীর কর্মকাণ্ডকে দায়ী করে নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান। এখন যারা প্রধান শক্তি, তারাই যদি ইসলামের সুমহানী আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। না, বিএনপি চেয়ারপারসন আমাদের নায়েব আমিরকে ঋণ দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটার কোনো ভিত্তি নেই, না কোনো সম্ভাবনা নাই। বাকি 32 আসনে ইসলামী আন্দোলনের আদর্শের সাথে যাদের মিল থাকবে তাদেরকেই সমর্থন দেওয়ার কথা জানানো হয়। আমি আমার কথা বলেছি যে আমাদের নীতি আদর্শের সাথে যাদের সঙ্গতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে দিব। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াতের কর্মকাণ্ডের কারণে ইসলামী আন্দোলন 11 দলীয় জোট থেকে বের হয়ে গেছে, এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলনের ব্যাপারে 11 দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজো কমিটির আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে। কোনো ধরনের কোনো তুচ্ছ তাচ্ছিল্য করা বা অন্য ধরনের কোনো আচরণ করা, এটা আমাদের পক্ষ থেকে আমরা কখনো করি না। কোনো পাতানো তো কিছু হওয়ার সুযোগ নেই। এই কথাগুলো তো স্পষ্টত বলা হয়েছে এবং এটা সবার সামনে বলেছে, একাধিকবার এটা বলা হয়েছে গিয়ে। এটা আমাদের ডিক্লেয়ার্ড নীতি, এটা যে আমরা সবাইকে নিয়েই চলতে চাই। আমাদের একটা লিয়াজো কমিটি আছে, তো ওনারা আলোচনা করবেন পরবর্তী কি আমাদের করণীয়, সেই সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা ওনারা দেবেন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির সপ্তম দিনে 43টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 18 জন। আবেদন নামঞ্জুর হয়েছে 17টি। এছাড়া অপেক্ষমান রাখা হয়েছে 4টি আবেদন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত চলে এই শুনানি। আয়করের নথি, শিক্ষাগত যোগ্যতা, স্বতন্ত্র প্রার্থীদের 1% সমর্থন, মামলা সহ বেশ কিছু কারণে প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়। এর পরিপ্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পেতে ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতা বাতিল চেয়ে সব মিলিয়ে 645টি আপিল জমা পড়ে। 10 জানুয়ারি শুরু হওয়া আপিল নিষ্পত্তির শুনানি শেষ হবে 18 জানুয়ারি। হ্যাঁ ভোটের মাধ্যমে স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ রেড কার্ড দেখাবে জনগণ, এমন প্রত্যাশা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় কল্লা শহীদ মাজার পরিদর্শনের আগে সার্কিট হাউসে যাত্রা বিরতির সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নেওয়া ও সুশাসন প্রতিষ্ঠার জন্য হ্যাঁ ভোট সবার জন্যই প্রয়োজন। আরও জানান, খুনিদের সঙ্গে কোনো ধরনের রিকনসিলিয়েশনের আলোচনা হচ্ছে না।
16 বছরের যে গুম খুনের যে রাজনীতি হয়েছিল তার এগেনস্টে। তারা ভোটটা দিচ্ছেন হচ্ছে যে সুশাসনের জন্য, ভোটটা দিবেন হচ্ছে দেশ যাতে এগিয়ে চলে, দেশের জন্য সত্যিকারের ডেমোক্রেসি যেন শিকড় গাড়তে পারে। আগে যে ডেমোক্রেসিটা ছিল সেটা ওয়ার্ক করেনি। এই গভর্নমেন্টের একটা বড় ম্যান্ডেট ছিল রিফর্মের সবচেয়ে বড় কাজটাই এখন ভোটে এসছে। আপনারা ভোট দিবেন, দিয়ে দেশকে একটা স্মুথ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে নিয়ে আসবেন। পাবনা 1 ও 2 আসন থেকে আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে রবিবারের মধ্যে। সীমানা জটিলতা নিরসন করে আদালতের আদেশের পর নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে এই 2 আসনেও ভোট হবে। সীমানা জটিলতা নিয়ে আটকে গিয়েছিল পাবনা 1 ও 2 আসনে নির্বাচন। সারা দেশের সাথে এই 2 আসনে ভোট হচ্ছে কিনা, হলে কিভাবে এবং কবে হবে, সে নিয়ে ছিল নানা প্রশ্ন। নির্বাচন স্থগিত করা হয়েছে কিনা আমি জানি না। বলা হয়েছে যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হবে। সেটা মাননীয় আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সেটা। আদালতের নির্দেশ আর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে পার হয়ে গেছে পাবনা 1 ও 2 আসনে প্রার্থিতা নিয়ে আপিল আর নিষ্পত্তির সময়। তবে শঙ্কা কেটে যায় বৃহস্পতিবার আদালতের রায়ে। অ্যাপিলেট ডিভিশন পরিষ্কার করে তার 2টি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1, জাতীয় সংসদে 69 অর্থাৎ পাবনা 2, দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। তাই ইসিকে নতুন করে ঠিক করতে হয়েছে প্রার্থীদের মনোনয়ন দাখিল থেকে শুরু করে প্রতীক বরাদ্দ পর্যন্ত পুরো প্রক্রিয়ার সময়। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এটা হোক, এটা আমাদেরও প্রাণের দাবি। ঢাকা হাইকোর্ট থেকে নির্বাচন রায় দিয়েছে সাথিয়াকে, তো আমাদের এটা শুনে আরো খুবই খুশি লাগলো। সাথিয়ার আমরা তরুণ ভোটাররা আমরা খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। রবিবার পর্যন্ত মনোনয়ন জমা নেওয়ার পর যাচাই হবে পরদিন। আপিল নিষ্পত্তি হবে 25শে জানুয়ারি, আর 27শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা। আমরা যারা পাবনা 2 এর যারা প্রার্থী, তাদের জন্য তো আসলে একটি কঠিন চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি। জানাশোনা নাই, সাংগঠনিক কর্মকাণ্ড নাই, তারপর নির্বাচনী এলাকাটা প্রায় 100 কিলোমিটার না হলেও প্রায় 80 থেকে 90 কিলোমিটার লম্বা হয়ে গেল। সীমানা বিরোধে নির্বাচনে অংশ নিতে ভোগান্তি হলেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রত্যাশায় প্রার্থী ভোটার সবাই। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। পবিত্র শবে মেরাজ আজ ইবাদত বন্দেগীতে রাত কাটাবেন মুসলমানরা। হিজরি সনের রজব মাসের 26 তারিখে শবে মেরাজ পালিত হয়। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মেরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন। এই রাত মহান সৃষ্টিকর্তার অসীম কুদরত ও রহমতের স্মারক হিসেবে বিশেষ মর্যাদার মুসলমানদের কাছে। আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, দোয়া দরুদ, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাত কাটান তারা। শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বাদ জুমা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের একটি বাড়িতে আগুনে প্রাণ গেল 2 পরিবারের 6 জনের। আহত কয়েকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। সকাল 7:30টার দিকে লাগা এই আগুন প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে 7তলা ভবনের দোতলায় রান্নাঘর থেকে আগুন লাগতে পারে। ঘটনা তদন্তে নেমেছে সিআইডি ও পিবিআই। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াত আমিরও। উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বরে 7তলা ভবনের 2য় তলায় আগুন লাগে শুক্রবার সকাল 7:30টার দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। 2টি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় 13 জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কেউ দগ্ধ না হলেও অতিরিক্ত ধোঁয়ায় আহত 2 পরিবারের 6 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফায়ার সার্ভিস ভিতরে যাইতে পারে নাই, এদিকে পানি দিয়েছে মই দিয়ে, আর ওই পাশে পানি ছিল। আধা ঘন্টা পরে ভিতরে গেছিল। ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি না থাকার কারণে এই লোকগুলো মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান ওই বাড়িতে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। ছাদে তালা দেওয়া ছিল, তালা পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তালা ভেঙে ওদেরকে উদ্ধার করেছে। পাশে বিল্ডিং থেকে উঠে গ্রিল ভেঙে তারপর 2 জন উদ্ধার করছি।
আহত কয়েকজনকে তাৎক্ষণিক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে স্থানান্তর করা হয় অন্য হাসপাতালে। আমাদের এখানে যখন নিয়ে আসছে তখন আমরা ইতিমধ্যেই তাদেরকে মৃত অবস্থায় পাই, শরীরে কোনো বার্ন ইনজুরি ছিল না। তারা সম্ভবত এখানকার এই গ্যাসের আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। তাদেরকে তাদের কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে জামায়াত আমির। এ সময় শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেন তিনি। আমাদের সহকর্মীরা এখানে আছেন, তারা খোঁজখবর রাখবেন, নিবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে যদি আরও কিছু করণীয় থাকে ইনশাআল্লাহ আমরা সেটাও করার চেষ্টা করব। এদিকে আগুনের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনাস্থল পরিদর্শন করছে সিআইডি ও পিআইবি। মানজুমা ফরজনীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজের 22 দিন পর গৃহশিক্ষিকার বাসায় মিলল মা ও মেয়ের গলিত মরদেহ। এই ঘটনায় গৃহশিক্ষিকা ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। নিখোঁজের পর 27 ডিসেম্বর জিডি করা হলেও তাদের বাসায় পুলিশ তল্লাশি করেনি বলে অভিযোগ নিহতের স্বজনদের। এদিকে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন গৃহশিক্ষিকা মিম। পরে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ঘরের মধ্যে মা মেয়ের মরদেহ, মা রোকেয়ার মরদেহ বস্তায় ভরে খাটের নিচে, আর মেয়ে ফাতেমার মরদেহ রাখা ঘরের ফলস ছাদে। তার মধ্যেই হুমায়ুন ও মিম দম্পতি সংসার করে যাচ্ছিলেন 22 দিন ধরে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার মানুষ খবর দেন পুলিশকে। তারপর মিম ও হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় কেরানীগঞ্জ মডেল থানায়। রোকেয়া ও ফাতেমা 25 ডিসেম্বর থেকে নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করেন স্বজনরা। তাদের অভিযোগ, এরপর বারবার বলার পরও ব্যবস্থা নেয়নি পুলিশ। আর পুলিশ বলছে 25 ডিসেম্বর সিসিটিভি ফুটেজে ফাতেমাকে মিমের কাছে প্রাইভেট পড়ে বেরিয়ে যেতে দেখেছে তারা, তাই বাসা তল্লাশির প্রয়োজন পড়েনি। আমরা তদন্ত করে খোঁজ করে বের করার চেষ্টা করতেছিলাম যে তারা কোথায় আছে। তাদের মোবাইলগুলো বন্ধ হয়ে গেছে, একটা মোবাইলে শুধু কেবল ভদ্র মহিলার মোবাইলটা অন হয়েছিল ঢাকাতে। আমরা ওই আঙ্গিকেই কাজ করতেছিলাম। অথচ থানায় এসে সিসিটিভি ফুটেজ ঘেটে দেখা গেল সেটি ছিল নিখোঁজ হওয়ার আগের দিন 24 ডিসেম্বরের। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওদেরকে নিয়ে গেছি, জিজ্ঞাসাবাদে অবশ্যই আমরা এটা অ্যাসার্টেন করতে পারবো, নিশ্চিত আমরা পারবো। এই অসঙ্গতি কেরানীগঞ্জ থানার ওসি স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 242 হবিগঞ্জ 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি হবিগঞ্জ 4 আসনে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে প্রশ্নে চলে যেতে চাই, আসলে আপনি মানুষের কাছে যাচ্ছেন, নির্বাচনের অভিজ্ঞতা কেমন লাগছে? সাধারণ মানুষ কিভাবে আপনাকে গ্রহণ করছে? বৃহত্তর সুন্নি জোট মনোনীত বাংলাদেশ ইসলামী, বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত হবিগঞ্জ 4 চোনারঘাট মাধবপুর চোনারঘাট থেকে আসলে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। সেই প্রেক্ষাপটে মানুষের ধারে ধারে যাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি এবং মানুষের যাবতীয় দিক নিয়ে আমি স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে মাঠে কাজ করছি। বেশ অভিভূত মনে হচ্ছে। সবাই একটা প্রশ্ন করছে বা জানতে চাইছে, আপনি এই আসনটা কেন বেছে নিলেন? দেখুন, এটা হলো চোনারঘাট মাধবপুর চোনারঘাটের মানুষের যে ভালোবাসা এবং আমাদের বৃহত্তর সুন্নি জোট মনে করেছেন সেখান থেকে দেওয়ার জন্যে আসলে একটি জোটের সিদ্ধান্তে আমি এখানে এসেছি। আর আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে নির্বাচন করছি। আপনি জানেন যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বিগত 1996 সাল থেকে কিন্তু এই আসন থেকে নির্বাচন করে আসছে। একটা বিষয়, এখানে বৈচিত্র্যময় একটা পরিবেশ রয়েছে আপনার এই আসনে। চা শ্রমিক রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, পর্যটনের একটা সম্ভাবনা রয়েছে। সেগুলো নিয়ে আসলে জনগণ কি প্রত্যাশা করছে আপনাদের কাছে? জনগণের প্রত্যাশা এবং আমারও প্রত্যাশা, শিল্পায়নের পাশাপাশি জাতীয় উদ্যান, বিশেষ পর্যটন, বিশেষ করে রেমা কালিঙ্গার মতো একটি প্রাকৃতিক যে অপরূপ সৌন্দর্যের জায়গা, সেই জায়গাটাকে আমরা অত্যন্ত যদি কাজে লাগাই, আমরা কিন্তু অত্যন্ত সেখান থেকে আমরা ভালো কিছু প্রেজেন্টেশন করতে পারি এবং আমাদের চা শ্রমিকদের জন্য এবং চোনারঘাট মাধবপুরবাসীর জন্য যথেষ্ট কল্যাণ বয়ে আসবে।
আমরা মনে করি যে শিল্পায়নের পাশাপাশি আমাদের এই প্রাকৃতিক শিল্প যে জাতীয় উদ্যান রয়েছে সেখান থেকে অনেক বড় ধরনের সম্ভাবনা রয়েছে, সেটাকে কাজে লাগাতে চাই। চা শ্রমিক জনগোষ্ঠীর কাছে আপনি ছুটে গিয়েছেন, তারা আপনাকে কি বলছে, কি চাইছেন তারা? না, আমি দেখেছি সেখানে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে চা শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে আমি মনে করছি যে যথেষ্ট অর্থনৈতিক বৈষম্য করা হচ্ছে, তাদের যোগাযোগের বিচ্ছিন্নতা রয়েছে এবং তাদের যে চাহিদা সেই চাহিদার ভিত্তিতে কিছুই তারা পাচ্ছে না। তা আমি মনে করি সেই বৈষম্য দূর করতে হবে। চা শ্রমিকেরও মানুষ, সনাতন ধর্মী যারা এখানে চা বাগানে অবস্থান করছে তারাও এই দেশের মানুষ। আমি মনে করি সবাই যদি সুষম বন্টনীতির আলোকে যদি তার পারিশ্রমিক পেতে পারে তাহলে এত নিরলস পরিশ্রম করার পরে চা শ্রমিকরা এবং সেই এই বিশাল একটি জনগোষ্ঠী যারা চা বাগানে অবস্থান করছে তারা কেন পাবে না, তারা কেন বৈষম্যের শিকার হবে? এবং তাদের যে যোগাযোগ ব্যবস্থা, আমি যদি মোটা দাগে বলি, তাদের যোগাযোগ ব্যবস্থাও খুব কঠিন এবং তাদের অর্থনৈতিক অবস্থা খুবই কঠিন। এবং আজকে একটা বাস্তব অভিজ্ঞতার কথা যদি বলি, আমি রেমা চা বাগানে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে একজন চা শ্রমিকদের একজন দায়িত্বশীল ব্যক্তি আমাকে বলছিলেন যে এই রাস্তার জন্যে একজন মহিলা ডেলিভারিতে সে ওই রাস্তার যে দূরত্ব এবং বেহাল অবস্থা হওয়ার কারণে সেখানে ওই মহিলাটা মারা যায়। এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি মনে করি এই রাস্তার যে উন্নয়ন রয়েছে সেগুলো করতে হবে এবং তাদের যে ন্যায্য পাওনা আছে, চা শ্রমিকদের যে ন্যায্য পাওনা আছে সেই পাওনাগুলো আরও যথেষ্ট বৃদ্ধি করতে হবে। এগুলো হয় না, অনেক ধরনের কষ্ট আছে যেগুলো তাদের সাথে না মিশলে আমি হয়তো বুঝতাম না। একটা বিষয় জানতে চাচ্ছি, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন আছে, একটু সংক্ষেপে বলবেন সার্বিক পরিস্থিতি? নির্বাচনের পরিস্থিতি যার যা জায়গা থেকে প্রচার প্রসার করছে। আমি যদি ব্যক্তিগতভাবে বলতে চাই, অবশ্যই বলতে চাই যে বিগত পরশুদিন একটা ঘটনা যদি বলতে চাই, আমি দেখেছি যে আমাদের যে মোমবাতি সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে একজন সমর্থকের সাদা ড্রেস পরিহিত অবস্থায়, কোনো ইউনিফর্ম ছাড়া, কোনো অস্ত্র ছাড়া এবং তার কোনো ড্রেস ছাড়া তাকে ওখান থেকে থানার লোকেশন দিয়ে ধরে নিয়ে আসার জন্য তারা গিয়েছিল। তো এলাকাবাসী তার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করার পরে সে যথাযথ জবাব দিতে পারে নাই। পরে আমি ওসি মহোদয়কে বিষয়টা জানিয়েছিলাম যে আজকে আপনার এই অপারেশন কোথায় ছিল। তিনি আমাকে বলেছিলেন যে রানীগড় দিকে অপারেশন ছিল, বাট যেখানে সমস্যাটা হয়েছে সেখানে কোনো অপারেশন ছিল না। তাহলে ওরা কারা যে সাদা ড্রেস পরে আমাদের সমর্থনকারীকে তুলে আনার জন্য হুমকি দেওয়া, মামলা করা, এই যে করা হচ্ছে? আমি মনে করছি প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এক শ্রেণীর লোক এখানে হয়তো বা কোনো না কোনোভাবে বিভিন্ন ডিস্টার্ব করছে। এগুলো কিন্তু খেয়াল করা, আমি একটু ফিল করছি যে মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ছিল হবিগঞ্জ 3 এবং 4 আসনে। সবাই ভালো থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন। দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। এদিকে চুয়াডাঙ্গায় টানা 8 দিন শৈত্যপ্রবাহের পর গত মঙ্গলবার তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও আবার শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। কুড়িগ্রামে ঘন কুয়াশা কমলেও ঠান্ডা কমেনি। দিনের সূর্যের দেখা মেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও বাড়েনি রাতের তাপমাত্রা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সেই সাথে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আমরা চা শ্রমিক, আমরা গরিব মানুষ, ঠান্ডার জন্য কাজ করতে পারি না। কুয়াশার কারণে কাজকর্ম করতে পারি না। এখন এই সারাদিন সকালবেলা আসি, সারাদিন আগুন খোয়াইতে যায়, কাজে যাইতে পারি না, কুয়াশায় পড়ে আসি।